বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। সাম্প্রতিক নানা বিষয়, বিশেষ করে অর্থনীতি, ব্যাংকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আব্দুল হাই সরকার আমার বাই বসা। আমার ডানে রয়েছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবং বিজিএম এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নতুন সরকার মাত্র 3 মাস পেরোলো এবং আমরা বহু বছর ধরেই শুনছি, আপনাদের কাছেও শুনছি যে অর্থনীতি খুবই বিপর্যস্ত অবস্থা, আর্থিক খাতের অবস্থা শোচনীয়। এর অনেকগুলো কারণ, কিছুটা বৈশ্বিক কারণ। একটা হচ্ছে যে কোভিডের পরে ইউক্রেন যুদ্ধ, এদিকে ডলারের ফ্লাকচুয়েশন, এখন ইরান যুদ্ধ, আবার অভ্যন্তরীণ কারণও আছে। তো আমি সব মিলিয়ে একটু কোন কারণগুলো বা প্রেক্ষাপটটা কী, কোনটাকে আপনারা বাংলাদেশের অর্থনীতির এই দুরবস্থার জন্য দায়ী করবেন, আদৌ দুরবস্থা কিনা সেটাও আলোচনার দাবি রাখি, এবং সেই জায়গায় নতুন সরকার এসে আসলে এই গত 3 মাসে এটাকে ফিক্স করবার জন্য তার কি পদক্ষেপ আপনারা দেখতে পাচ্ছেন সেটা একটু শুনতে চাই। মিস্টার আব্দুল হাই সরকার, আপনি শুরু করেন। যে কোশ্চেন করলে তো কোশ্চেনের তো অনেক আনসারটা অনেক লম্বা বলতে হবে। আসলে বর্তমান সরকার তো কেবল সব ক্ষমতা আসছে, ওনাদের কার্যকলাপ সম্বন্ধে প্ল্যান পলিসি সম্বন্ধে কিন্তু আমি এখনও কোনো অ্যাব্রাপ্ট কমেন্ট করতে চাই না এই মুহূর্তে। কিন্তু যেটা যে ধরনের পজিশন আছে তারা সাকসিড করছে এটা ফ্রম দি ইন্টারিম গভর্নমেন্ট, তো ওটা খুবই সুন্দর পিকচার না ওটা একটা। কাজে ডেফিনেটলি ওখানে অনেক সমস্যা রয়ে গেছে আমাদের অর্থনীতির ক্ষেত্রে। ব্যাঙ্কিং সেক্টর সম্পূর্ণভাবে একবার বিধ্বস্ত মতো অবস্থা, কিছু ব্যাংক ছাড়া আমি মনে করি। তো যার জন্য ক্যাটার গভর্নমেন্ট মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে যথেষ্ট পদক্ষেপ নিয়েছিলেন, সেই পদক্ষেপের ভিতরে অনেক ভুলভ্রান্তি ছিল, যার জন্য আমরা ঠিক আশানুরূপ উন্নতি করতে পারিনি এই ব্যাঙ্কিং সেক্টরটি। মানে এর ডেভেলপমেন্টে একটা ঝামেলা মধ্যে বের করে আনা কিন্তু করা যায় না, যেহেতু এটা কিছু অনেক প্ল্যানের ভুলভ্রান্তি ছিল অনেক, যার জন্য এটা খুব যে একটা অগ্রগতি লাভ করছে আমি মনে করি না। তবে ডেফিনেটলি বর্তমান সরকার succeeded a very bleak economic conditions of the country in almost all sectors. তো বিশেষ করে আপনি ব্যাংক সেক্টর যেহেতু এটা একটা মানে ভেরি ইম্পর্টেন্ট সেক্টর, ফাইন্যান্স ইজ ইম্পর্টেন্ট সেক্টর, উইদাউট ফাইন্যান্স নাথিং মুভ। সঙ্গত কারণেই ফাইন্যান্স এটা কিন্তু আগে ঠিক করা দরকার আমি মনে করি। যার করতে গেলে যা ওভারনাইট সম্ভব নয়, এটা সময়ের দরকার, সুন্দর প্ল্যান পলিসির দরকার। এবার সেটা করতে গেলে এবার আপনার আপনাকে সময় দিতে হবে একটু। আর কিছু সমস্যা চাপে দিয়ে গেছে আপনার মানে ইন্টারিম গভর্নমেন্ট, লাইক আমেরিকার সাথে চুক্তিটা করলো সেটা মাত্র 3 দিন আগে ইলেকশনের। এটা কী উদ্দেশ্য করলো, কী জন্য করলো, তাদের তাড়াহুড়া কেন ছিল সেটা জানতে পারলাম না। কাজে অনেকগুলো বিষয় আছে এগুলো আগেও অ্যাড্রেস করা যেত, কিন্তু আসলে অ্যাড্রেস করা হয় নাই তখন। তো এটা অ্যাড্রেস না করে উনি কী উদ্দেশ্যটা ছিলেন আমাদের আগে যে কেয়ারটেকার মানে যে চিফ অ্যাডভাইজার সাহেব, ঠিক আছে, বোঝা খুব মুশকিল। উনি কথা বলতেন না সাধারণত সাংবাদিকদের সাথে, উনি কথা বলতেন ওনার মাধ্যমে, ওনার যে সেক্রেটারি তার মাধ্যমে কথা বলতেন বেশিরভাগ। কাজে ওনার কাছে অনেক প্রশ্ন জাগা সত্ত্বেও সেগুলোকে গিয়া ওনার কাছে আনসার পাওয়া কঠিন ব্যাপার ছিল। উনি কাউকে সময় দিতেন না, উনি যা কিছু করতেন তার ওনার থ্রুতে করতেন আর কি। সে তো আবার আনসারে বললেন, খালি হি ওয়াজ এ স্পোক্সম্যান। কাজে উনি দেশটাকে অনেকখানি আরও এগিয়ে নিতে পারতো, শিক্ষার দিকে এগিয়ে নিতে পারতো, যেহেতু উনি একটা শিক্ষাবিদ। কিন্তু উনি কার্যকলাপে শিক্ষার কোনো আচরও দেখি নাই, এবং যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি করে গেছেন উনি, যেগুলো সৃষ্টি না করলে উনি পারতেন। এখন আমরা ছাত্র জীবনে যখন ইউনিভার্সিটি থেকে পড়ছি আমরা, তখন যেহেতু আমরা তখন পাকিস্তানে পড়তাম, তো তখন তো সেগত কারণে আমাদের একটা গোলমাল ছিল পাকিস্তানের সাথে। আমরা সবসময় আন্দোলনে যেতাম, কিন্তু আন্দোলন যখন শেষ হয়ে গেল তখন কিন্তু আমরা ক্যাম্পাসে বেরিয়ে গেছি। কিন্তু উনি আন্দোলন যারা করছেন আগে ছাত্ররা, তাদেরকে উনি গভর্নমেন্টের বিভিন্ন পদমর্যাদা দিয়েছেন, বিভিন্নভাবে তাদেরকে উৎসাহ দিচ্ছেন যে তোমরা ইয়েতে চলে আসো। এবং উনি কোনো একটা পর্যায়ে 16 বছর এসব বয়স মানে ভোটারের বয়স ঠিক করতেছিলেন আগে কোনো একটা পর্যায়ে। তো যদি একটা ছেলেকে 16 বছর বয়সে এমপি হইতে বলে হওয়া সে, ও কি লেখাপড়া করবে আর সে এমপি হয়ে একটা মন্ত্রী করার চিন্তা করবে আর কি। তো উনি শিক্ষা সম্বন্ধে কোনো অ্যাকশনই নেন নেই উনি, কিন্তু সময় একটা উনি একজন শিক্ষাবিদ, একজন শিক্ষক হিসাবে ওনার উচিত ছিল ভালো হতো। ওই সময় 1.5 বছর কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। সে প্রাইমারি লেভেল বা সেকেন্ডারি লেভেলে ভর্তি পরীক্ষা দিয়েছে কী করে লটারি করে,
মানে যার নাম উঠবে সে ভর্তি হতে পারবে। অর্থাৎ এখানে কোনো মেরিটের কোনো মূল্য নাই। টোম ডি ক্যারি এনিবডি কুড বি কোয়ালিফাইড, হয়তো ভালো একটা ছেলে সাইড ট্যাগ হয়ে যেত। এগুলো আমি দেখে মাঝে মাঝে যেহেতু আমি স্কুলের সাথে জড়িত, তো তখন আমি দেখতাম যে উনি এগুলো কী করতেছেন উনি, মানে ভালো ছেলে বাচ্চা পাচ্ছে না, আর উল্টো ভালো ছেলে বেলে লটারিতে নাম ওইটা ভর্তি হচ্ছে, যেটা এসে চেঞ্জ করলো বর্তমান সরকার। কাজী সরকার তো পদক্ষেপ মোটামুটি ঠিক আছে আমি মনে করি। এমনি অনেকের মধ্যে সাধারণভাবে পারসেপশন যে সেন্ট্রাল ব্যাংকের লিডারশিপ নিয়ে অনেকের মধ্যে শঙ্কা আছে। সো আপনি যেহেতু ব্যাংকিং সেক্টরের সঙ্গে আছেন, অনেকেই মনে করেন যে আপনি আগের সরকারের সমালোচনা করছেন, তখন সেন্ট্রাল ব্যাংকের নেতৃত্ব দিচ্ছিলেন একজন খুবই খ্যাতিমান অর্থনীতিবিদ, উচ্চশিক্ষিত মানুষ। এখানে আপনি আমরা যে প্রশ্নটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমার সাথে আমার পেপার যথেষ্ট, যেহেতু আমি বিএবির চেয়ারম্যান জানে, ওনার সাথে আমার ইন্টারাকশন আমার হয়ে যায়। কিন্তু আমি এটা বলতে চাই একটা জিনিস, যে ইকোনমিস্ট একটা জিনিস আর ম্যানেজমেন্ট একটা জিনিস। যদি ইকোনমিস্টে যদি ম্যানেজমেন্টের কাজগুলো করতে পারতো, তাহলে তো ম্যানেজমেন্ট থাকতো না ইউনিভার্সিটিতে, কলেজে থাকতো না এটা পড়ার জন্য। তাহলে আমি যেমন আমি ম্যানেজমেন্ট ডিগ্রি নিয়ে আসছি, পারভেজ তো ইকোনমিক্স ডিগ্রি নিয়ে আসছে, তো উনি ইকোনমিক্সকে ভালো বুঝবো, ম্যানেজমেন্ট দাম ভালো বুঝবো। তাহলে ইকোনমিক্সের মতো হচ্ছে পলিসি করে দেওয়া, সেই পলিসি ইন্ডিয়ান কিন্তু গুড ম্যানেজার। তাই সেই যদি ইকোনমিক্স হিমসেলফ বিকাম দি ম্যানেজার অলসো, তখন সমস্যাগুলো সৃষ্টি হয়ে যায়। কিন্তু যার ফলে আপনি ব্যাংক সেক্টরকে স্যালভেজ করতে এসে আরও ঝামেলা বেশি করে বেঁধেতেছে। অনেক সময় বলছেন যে এই 10টা ব্যাংক ভালো করতেছে, 8টা ব্যাংক খারাপ করতেছে, 6টা ভালো করতেছে, আর 2 দিন পর পরই সে কোনো না কোনো জায়গায় সে চিফ গেস্ট ওখানে গিয়ে কথা বলতেছে বিভিন্ন বিষয়ে। যখন সাংবাদিকের প্রশ্ন করার সঙ্গত কারণেই উনি যেটা বলতে না সেটা বলতে হয়েছে না আর কি। দাস ব্যাংক সেক্টরটা সুন্দরভাবে স্যালভেজ করতে উনি পারেননি মনে করি, কিছু কিছু ভুলভ্রান্তির জন্য হয়নি। এর যদি আমরা বিভিন্ন পর্যায়ে তার সাথে কথাবার্তা বলেছি অনেক সময়, তারপরেও উনি সব তো কথা পুরো শুনতেন না আমাদের, তাই না? শুনতে পারতে অবস্থা হইতো না। এখনকার লিডারশিপ, এখনকার না, এখন যেটা আসছে আপনার মনে করি উনি তো উইথ বিজনেস ব্যাকগ্রাউন্ড, আর আমাদের অনারেবল ফাইন্যান্স মিনিস্টার তো বিজনেস ব্যাকগ্রাউন্ড। তো সঙ্গত কারণেই এটা ব্যবসায়ী লোক তো চাবে যে কীভাবে ব্যবসা সুন্দরভাবে পরিচালিত হয় মনে করি। এই আমার একটা সেন্ট্রাল ব্যাংক গভর্নর একটা ভালো ম্যানেজার হতে হবে, হি মাস্ট বি এ গুড ম্যানেজার। মানে পলিসি করার জন্য যে আপনার ইকোনমিস্টের দরকার, এক্সপার্টের সাজেশন দরকার, হি মাস্ট হ্যাভ এ কমিটি ফর দ্যাট। তো এক্সপার্টরা সাজেশন দেবো না যে মানে এইভাবে করলে এবার এইভাবে করুন, উনি সেটা ভেরিফিকেট দেখবে যে সেটা কতটুকু আমাদের জন্য গ্রহণযোগ্য আর কি, ফর সেক্টরাল ইম্প্রুভমেন্ট তো সেটা আসলে ডেফিনেটলি তার জন্য অত বেশি লেখাপড়া করার দরকার নাই। তো ইফ ইজ এ গুড ম্যানেজার, ইজ এ গুড এনাফ, অ্যান্ড হি শুড গিভ। উনি যে তাকে দায়িত্ব দেবে, খুব শান্তশিষ্ট ভদ্র মানুষ এবং কি প্যাশেন্স হিয়ারিং দিয়ে উনি কিন্তু শোনে, বেশি কথা কম বলে উনি, এবং সেইভাবে মোটামুটি এই বেসিক যেগুলো প্রবলেমগুলো, যেহেতু হ্যাজ কাম ফ্রম বিজনেস ব্যাকগ্রাউন্ড, সঙ্গত কারণেই তার ব্যবসায়ী সম্বন্ধে ব্যবসায়ীদের যে কী সুবিধা অসুবিধাগুলো উনি ভালো জানেন। তো উনি নিজে তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ওনার আছে, কাজে আমি মনে করি যে উনি ভালোই করবে। আমি মনে করি আই অলরেডি হ্যাভ 2 মিটিংস অ্যাজ চেয়ারম্যান অফ বিএবি, আমি ডিলেকশনে গেলাম, তো উনি খুব প্যাশেন্স হিয়ারিং দেন, কথা শোনেন, এবং আস্তে আস্তে সবগুলো এই শর্ট আউট চেষ্টা করতেছেন। এখন আবার কিছু কিছু বিষয় আমাদের ইনভলভও করা হচ্ছে পলিসি মেকিং প্রসেসে, যেটা আমরা আগে থেকে চিল্লাপাল্লা করতাম যে আমাদের উই হ্যাভ নট প্রপারলি হার্ড বাই দি পলিসি মেকার। তো উনি বোধহয় ওই স্ট্যান্ডের মধ্যে নিচ্ছেন যে উনি স্টেক হোল্ডারের কথা শুনবেন, শুনে হি উইল ডিজাইন হিজ পলিসি অ্যাট দি সেম টাইম ইমপ্লিমেন্টেশন। আমি আসবো আবার আপনার কাছে, মিস্টার আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। একই রকমের প্রশ্ন, যে আমরা তো সবসময় ব্লেম গেমের মধ্যে থাকি, কিন্তু কোথাও না কোথাও শুরু করতে হবে। বহুদিন পরে একটা বাংলাদেশ নির্বাচিত সরকার পেল, কিন্তু একই সঙ্গে বুঝতে চাওয়া যে পরিস্থিতিটাকে তারা কীভাবে অ্যানালাইজ করছে এবং পরিকল্পনাটা কী হচ্ছে। ধন্যবাদ। হাইবা কিন্তু খুব সুন্দরভাবে বলছে আর কি, সেটা হলো যে এই সরকার আসলে ওরা প্রথম হলো যে আগে যে সরকার ছিল, যে কারণে এই বিপ্লবটা ঘটলো অগাস্টে, ওখান থেকে কিন্তু ইনহেরিট করলো ইন্টারিম গভর্নমেন্ট, এবং ইন্টারিম গভর্নমেন্ট ও ইমপ্রুভমেন্টের থেকে বরং আরও অ্যাড করে দিল, যেটা আবার বিএনপি সরকার এই দুইটা একসাথে পেল। একটা হলো যে দেখেন, আমরা আগে কি দেখেছি, আমরা দেখেছি যে বাজারে ইয়াং ছেলেদের চাকরি হচ্ছে না, সেখান থেকে কিন্তু শুরু হলো ফার্স্ট। এবং কেন? গ্রোথ রেট কমে যাচ্ছে, জিডিপি থেকে আরম্ভ করে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট, ব্যাংকে একটা অরাজকতা, ব্যাংকে দেখা যাচ্ছে যে সেখানে ইন্টারেস্ট রেট বেড়ে গেল,
ব্যাংকে অ্যাট দি সেম টাইম আসলে শুরু তো হলো কিন্তু কোভিড থেকেই, যদি আমরা ধরি কোভিড থেকে যখন শুরুটা হলো, এবং সেই কারেন্সি ডিভ্যালুয়েশন, এনার্জি ক্রাইসিস, এনার্জির প্রাইস হাই 286%, তারপরও এনার্জি দিতে পারছে না, ব্যবসা সবারই প্রাইভেট সেক্টর হাহাকার করছে বিকজ তাদের কস্ট অফ ডুইং বিজনেস হাই হয়ে গেছে, সরকারের ইনফ্লেশন ইজ অনেক হাই, ডিমান্ড কমে যাচ্ছে, সব কিছু মিলে একটা হসপস অবস্থা ছিল। তা তখন সবাই এক্সপেক্ট করলো যে ইন্টারিম গভর্নমেন্ট হয়তো কিছু কিছু জিনিস ইমপ্রুভমেন্ট করবে, কিন্তু আনফর্চুনেটলি ইন্টারিম গভর্নমেন্ট, ব্যবসায়ী তো দূরের কথা, কার সাথে তারা কমিউনিকেট করেছে সেটা বলাটা খুব দুষ্কর। এবং আমরা তখন কিন্তু বলেছিলাম যে ওরা তো ব্যবসায়ীকে চায় না, ওরা ইকোনমিস্টদেরকেও চায় না, ওরা ওদেরকেই চায় বোধহয় এনজিও যারা করছে। এবং তখন তো নামটাও তো হয়ে গেলো এনজিও সরকার, আসলে এনজিও গ্রাম এক্স্যাক্টলি। এবং তাতে গিয়ে আসলে রাদার কি হলো, তখন আমরা দেখলাম যে আইন শৃঙ্খলার অবনতি ঘটলো, আমরা দেখলাম মব কালচার অ্যাড হলো, আমরা ইউনিভার্সিটিগুলি বা ইনস্টিটিউশন, স্কুল কলেজগুলিতে আমরা দেখলাম বাচ্চারা আর ফেরত যাচ্ছে না, শিক্ষকেরা অপদস্থ হচ্ছে, এবং একটা এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টটা হওয়া উচিত ছিল সেটা তো দূরের কথা, মানুষের মধ্যে একটা মানে কাউকে শেয়ার করা বা করা এরকম কিন্তু কোনো জিনিস দেখছিল না। এবং সবাই কিন্তু তখন চাচ্ছিল যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসাটা আসলে উত্তম, এবং যেই বিশ্বাসটা বা ভরসাটা ডক্টর ইউনূসের কাছে মানুষ করেছিল, তা ঠিক এটা বোধহয় টার্ন পুরা মানুষের মধ্যে একটা অবিশ্বাস, আমি তো মনে করি একটা অবিশ্বাস এখন কিন্তু বাঙালির মধ্যে সৃষ্টি হয়ে গেছে, কাকে যে বিশ্বাস করবে এই জায়গাটা কিন্তু এখন চলে আসছে। এখন কিন্তু কাউকে বিশ্বাস করার মতন অবস্থা কিন্তু এখন পর্যন্ত আমাদের হয়নি। তো এনিওয়ে ইন্টারিম গভর্নমেন্ট আসলো, ইন্টারিম গভর্নমেন্টের পরে সবারই চাহিদা ছিল যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, এবং পলিটিক্যাল গভর্নমেন্ট আসলো। সবচেয়ে ভালো যে জিনিস সেটা হলো যে প্রধানমন্ত্রীর থেকে আরম্ভ করে আমাদের ব্যবসায়ীরা যাদের সাথে কানেক্টেড, সেটা হলো কমার্স মিনিস্ট্রি, ব্যাংক, তারপরে ফাইন্যান্স মিনিস্ট্রি, ব্যাংকিং সেক্টর, এদের সাথে ইজি অ্যাক্সেস, ওনারা শুনতে চায়, উইচ ইজ এ ভেরি পজিটিভ সাইড। এই যে শোনাটাই কিন্তু হেল্প করে, এবং এই শোনাটা খালি শোনার জন্য না, দে আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য ওয়ে কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যায় এবং ভ্যালু করা হচ্ছে। আমি তো মনে করি যে এইটা একটা বিরাট জিনিস আমরা ফিল করতে পারছি। ইয়েস, ওদের এটার সাথে সাথে ওনারা যে জিনিসটা পেল সেটা হলো আমেরিকা আর ইরানের যুদ্ধ, এবং যেখানে একটা আনসার্টেনিটি ক্রিয়েট হয়ে গেছে গ্লোবালি, সেটা হলো তেলের বাজার নিয়ে। এবং ইটস নট অনলি দ্য তেল, এখানে বলা হচ্ছে যে এটা যদি আরও কিছুদিন কন্টিনিউ করে, গ্লোবালি দেখা যাবে যে তেলের প্রাইস এভারেজলি যেখানে গত বছর ছিল $69, ইট উইল বি $86, এবং $86 যদি হয়ে যায় তাহলে দেখা যাবে যে ফার্টিলাইজারের প্রাইস চলে যাবে হলো 32%, ইউরিয়া হয়ে যাবে 69, কমোডিটি প্রাইস 16% বেড়ে যাবে। এই পাওয়ার তো আছেই, হ্যাঁ। এবং সব কিছু মিলে আমার মনে হয় যে এই 3 মাসে সরকারের জন্য খুব ডিফিকাল্ট। বাট একটা জিনিস যদি খেয়াল করে যে সরকার কিন্তু ব্যবসায়ী বা ম্যানুফ্যাকচারিং সেক্টরকে প্রায়োরিটি দিচ্ছে, এবং সেটা আমরা দেখতে পেলাম যে আমাদের ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি বন্ধ করে ইন্ডাস্ট্রিগুলি যাতে সার্ভাইভ করে সেখানে কিন্তু গ্যাসগুলি দিয়েছিল। হ্যাঁ, এখন আবার আস্তে আস্তে ইউরিয়া ফার্টিলাইজার ওখানে দিচ্ছে। এখন আমার কোশ্চেনটা হলো যে সরকারের জন্য কিন্তু ফুড সিকিউরিটি এই মুহূর্তে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম ইন্ডাস্ট্রি সার্ভাইভ করা ভেরি ইম্পর্টেন্ট। এখন এই যে দুইটারকে ব্যালেন্স করা এবং এটার জন্য যে পলিসিগুলি নেওয়া, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সেটা আমার মনে হয় ওনারও চেষ্টা করছে যে কি করা যেতে পারে। আমি এইভাবে জিনিসগুলি দেখি। I wanted to be a positive way, I wanted to think যে বাংলাদেশে ডেফিনেটলি এইসব টাইমে ইনফ্লেশন ইজ হাই এবং গ্লোবাল আনসার্টেনিটি, আমাদের এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলিকে সার্ভাইভ করাইতেই হবে যাতে আমাদের আনএমপ্লয়মেন্ট আর ফার্দার না বাড়ে। আবার এট দ্য সেম টাইম আমাদের এগ্রিকালচার সেক্টরটাকে কিন্তু প্রায়োরিটি দিয়ে সেটাকে কিন্তু এনশিওর করতে হবে।
এখন এই যে ব্যালেন্স ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা কিন্তু ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। ব্যবসায়ীদের কি হচ্ছে, আপনি দেখতেছেন যে প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ 6.03 হয়ে গেছে। তার মানে মানুষ ইনভেস্টমেন্ট করছে না। কেন করছে না? কস্ট অফ ডুইং বিজনেস ইজ ভেরি হাই, ইন্টারেস্ট রেট ইজ হাই। আমার এজ এ সেই গ্যাসের প্রাইসিস বা গ্যাস এখন পর্যন্ত কিন্তু পর্যাপ্ত না, এবং এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে ওনারা সেটাকে কিভাবে ব্যালেন্স করবে, এবং সেটা ব্যালেন্স করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদিকে হলো যে ইন্ডাস্ট্রিকে গ্যাস দিতেই হবে, আবার অন দ্য আদার হ্যান্ড ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিকেও কিন্তু গ্যাস দিতে হবে। তাহলে আমাদের যে এনার্জি সেক্টরের যেই ফাংশনটাকে ফাংশনেবল করার জন্য যে ধরনের উদ্যোগ, সেই উদ্যোগগুলি কি হতে পারে? ডোমেস্টিক যে পাওয়ার প্ল্যান্ট, ডোমেস্টিক ইলেকট্রিসিটির জন্য পাওয়ার প্ল্যান্টগুলি কোল বেস করা উচিত। কোল বেজে, কারণ কোল আমাদের এখনো কিন্তু সেখানে আবার অন্য বিতর্ক এনভায়রনমেন্ট। এখন এই জায়গাগুলি আসলে আমরা যদি করতে পারি তখন দেখা যাবে যে একটা স্বস্তির জায়গায় আসবে। সো এখানে আপনার কাছে আমার প্রশ্ন, উনি কিছু কারণও বলছেন যে ইনভেস্টমেন্ট হচ্ছে না। তো সাধারণভাবে একটা ধারণা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তার আগের সরকারের সময় তো এমনি বিপর্যস্ত সব কিছু, রাজনীতি, অর্থনীতি, একটা হোপ ছিল প্রফেসর ইউনূসের সরকারের উপরে, সেটা একটা ডিজাস্টার হয়েছে। সবাই মনে করেছে একটা নির্বাচিত সরকার আসলে সব কিছু বেশ নড়ে চড়ে বসবে। তো সেখানে উনি যেটা বলছেন বিশ্ব চৌধুরী, যে ইনভেস্টমেন্টটা হচ্ছে না, না ডোমেস্টিক না ফরেন ইনভেস্টমেন্টের উৎসাহটা এখনও তৈরি হচ্ছে না, সেটা কেন? উনি ইন্টারেস্ট রেটের কথা বলেছেন, অন্যান্য এনার্জি ক্রাইসিসের কথা বলেছেন। আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে এটা, কারণ সরকার বলছে যে তারা খুব বেশি সময়ও নেবে না, 1 কোটি কর্মসংস্থান করবে। তো কর্মসংস্থানটা কোত্থেকে হবে যদি ইনভেস্টমেন্টটা না হয়? তারপরে গ্রোথের হিস্ট্রি তো আছেই, আমরা নিজেদের মতো করে সেটাকে চিত্রায়িত করবার চেষ্টা করি। না, সরকার তো আপনি যেটা বলছেন আর কি, সেটা অবশ্য মানে 1 কোটি টাকার কর্মসংস্থান তো চারটিখানি ব্যাপার নয়। এটার জন্য আপনার এই মেইন থিং ইজ আপনাকে কি, আইদার ইউ হ্যাভ টু স্টার্ট লট অফ ইনফ্রাস্ট্রাকচারাল ওয়ার্ক ওয়ার ইউ ক্যান এমপ্লয় পিপুল। বড় রাস্তাঘাট, রেল, এগুলো করতে পারবেন আপনি। সোর্সগুলো কি, ইফ ইউ রিয়েলি ক্রিয়েট জব ফর 1 crore পিপুল, তার জন্য আপনাকে একমাত্র রাস্তাঘাটের জন্য হইতে পারে, তারপরে বড় বড় ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট নিতে পারেন আমরা, ওখানে কিন্তু সেগুলো তো টেম্পোরারি। একমাত্র ইন্ডাস্ট্রির কথা বলেন, ইন্ডাস্ট্রি করতে গেলে প্রি কন্ডিশন ইজ পাওয়ার। এখন আপনি আরও গার্মেন্ট ফ্যাক্টরি করতে পারেন, করলাম আমি, করতে চেষ্টা করলাম। তো ব্যাক প্রসেসের জন্য ইন্ডাস্ট্রি দরকার, গার্মেন্টের জন্য, সব জন্য ইয়ের কিন্তু দরকার। ইউ রিকোয়ার পাওয়ার। পাওয়ার একটা ফান্ডামেন্টাল, মানে সব ম্যান ম্যাটেরিয়ালস অল আর দেয়ার, পাওয়ার ইজ নট দেয়ার। ইফ স্টেডি পাওয়ার ইজ দেয়ার, যে আমাকে ইফ আই হ্যাভ টু রান মাই ইন্ডাস্ট্রি আর 60% ক্যাপাসিটি, ফার্দার ইনভেস্টমেন্ট তো পোস্ট এখানে আসে না আর, তাই না? যেটা আমার এক্সিস্টিং আছে সেটা কিন্তু আমি কাজ করতে পারতেছি না পুরো। কাজেই তো আপনাকে টু ক্রিয়েট মানে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ফর দি 1 crore পিপুল, যেটা আমাদের বর্তমান নতুন গভর্নমেন্ট প্রজেক্ট করছেন আর কি, এটাকে ইমপ্লিমেন্ট করতে তো আপনার ইউ রিকোয়ার ভেরিয়াস আর কি, মানে ইনভেস্টমেন্ট অফ ভেরিয়াস সেক্টরস, যেখানে মানুষকে আপনি করতে দিতে পারবেন, জব ক্রিয়েশন করতে পারবেন তখনই যখন আপনি নতুন ইনভেস্টমেন্ট আসবে। এখন যে অবস্থাটা, এখন তো ফান্ড ইজ দেয়ার আছে, কিন্তু ইন্ডাস্ট্রির জন্য যে ফান্ড, যে বেসিক রিকোয়ারমেন্ট যেগুলো, সেগুলো তো অভাব। তাহলে আপনাকে গ্যাস যদি পুরো কি করতে পারেন, কী বলে ওটাকে, মানে সেটি করতে পারেন, তাহলে কিন্তু আমি জব ক্রিয়েশন ভেরি ইজি। কারণ আমরা কিন্তু এখনও ইন্ডাস্ট্রি করতে রাজি আছি, এখন আমাদের ক্যাপাসিটি বাড়াতে রাজি আছি, কিন্তু ইন অর্ডার টু কমপ্লাই উইথ দি গভর্নমেন্ট এক্সপেকটেশন সেটা করতে আমরা পারি কিন্তু কিছু কিছু স্ট্রাকচারাল যেগুলো রিকোয়ারমেন্ট, সেগুলো না করলে কিন্তু সম্ভব নয়। এটা 1 কোটি লোকের চাকরি জেনারের সঙ্গে তো সোজা না, কিন্তু কঠিন ব্যাপার একবারে। কারণ সেটা করতে গেলে আপনার যেমন বলা হয় যে ক্লোজ ফ্যাক্টরি খোলা খুলতে হবে। প্রথম আপনার ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু অ্যাসার্টেইন যে ফ্যাক্টরিগুলো বন্ধ কী জন্য হয়েছে। একটা মানে ফ্যাক্টরি কখন বন্ধ হয়ে যায়, তখন দেখা তার মাল বিক্রি হচ্ছে না, তার কস্ট বেড়ে গেছে, ঠিক মতো পাওয়ার পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, অথবা পুয়ার ম্যানেজমেন্ট ভেরি 0.001% বন্ধ হয় ম্যানেজমেন্টের জন্য। ম্যাক্সিমাম বন্ধ হয় আপনার যদি কোনো ইনগ্রেডিয়েন্টের অভাব থাকে, যেমন পাওয়ারের অভাব, যেমন আর আপনি হলেন হোয়াট এভার প্রোডাক্ট আপনি ইন্ডাস্ট্রি করেন না কেন, আপনি এন্ড অফ দ্য ডে হ্যাভ টু সেল দি প্রোডাক্টস। এখন আমাদের তো ইকোনমিটা তো মোটামুটি এক্সপোর্ট ডিপেন্ডেন্ট। ডিপেন্ড করতে হলে আপনার গার্মেন্ট বেচতে হবে, আপনাকে এক্সপোর্ট নেট বাড়াতে হবে, তো সেটা তো একদিনের কাম না, 2 দিনের কাম না। তাই আপনার একমাত্র আস্তে আস্তে আমাদের গার্মেন্ট নিকার ম্যান পাওয়ার এক্সপোর্ট,
সেখানে আপনি করতে পারবেন। কিন্তু যখনই আপনি মানে ক্লোজ কারখানা যেগুলো চালু করতে যাবেন, তখন আগে ফার্স্ট অফ অল আমাকে একটা কমিটি করে দেখতে হবে যে ভেরিফাই করতে হবে যে ফ্যাক্টরি কেন বন্ধ হয়েছে, এবং ফ্যাক্টরি বন্ধ চালু করলে তাহলে ফ্যাক্টরি এন্ড প্রোডাক্টটা বিক্রি হইতে হবে তো। হ্যাভ টু এনশিওর দ্যাট আই ক্যান সেল মাই প্রোডাক্টস হোয়াট আর বিং প্রডিউস ফ্রম দি ওর ক্লোজ ফ্যাক্টরি, যেটাতে বন্ধ করছি আমি। কাজে এগুলো কথা কিন্তু সময়ের দরকার, আর রিসার্চ করা দরকার, দেখা দরকার যে কেন বন্ধ হয়েছে। আবার আপনি চালু করতে চাইলে চালু করতে পারবেন, নট নেসেসারিলি। কাজে অনেকগুলো ফ্যাক্টর আছে, কারণ এই ফ্যাক্টরগুলো যদি সব কিছু ফেভারে থাকে তাহলে সম্ভব এটা। কিন্তু ওভারনাইট আপনার এসব বলতে পারে চালু করা কিন্তু কঠিন ব্যাপার, এবং এতে টাকার অপচয় হতে পারে। দেখা গেল অনেক ফান্ডের জন্য কোনো কিছু বন্ধ নাই, কিন্তু লাভজনক প্রতিষ্ঠান চালাতে কিন্তু ফান্ডের অভাব হয় না। ফান্ড পাওয়া যায়। একটা ভাইব্রেন্ট ইকোনমি, ভাইব্রেন্ট ব্যাংকিং সেক্টরের জন্য কি পারে কোনো আশা আছে আমাদের নিকট, অবশ্যই মানে আছে। নিকট ভবিষ্যতে? আমি সে মানি সাপ্লাই নট এ প্রবলেম। ওকে, যেটা বলছে কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট আমাদের আছে, কিন্তু আমাদের যে টাকাটা বর্তমানে সারপ্লাস আছে, ওইটাতে ইনভেস্টমেন্টের সুযোগ নেই এখন বর্তমানে। তো ইনভেস্ট করতে গেলে তো আপনার ওই মানে আপনাকে নতুন ফ্যাক্টরি চালু করতে হবে, অথবা নতুন বড় আসতে হবে। বড় তো নাই এখন। তো মোস্ট অফ দি ব্যাংকে যারা ইন্টারেস্ট রেটের কথা বলছেন, হ্যাঁ ইন্টারেস্ট তো পরে, এটা পরে আসে। ইন্টারেস্ট রেট ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর। আমি একটা কম বেশি হইতে পারো হয়তো। তো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট যে আপনি বন্ধু বাড়ি চালু করতে হলে আপনাকে অনেকগুলো ফ্যাক্টরি দেখতে হবে, আগে অ্যাসার্টেন করতে হবে। ওভারনাইট কোনো কিছু সম্ভব না আর কি। তবে সদিচ্ছা গভর্নমেন্ট অবশ্যই আছে যে কীভাবে জব ক্রিয়েশন করা যেতে পারে। তার জন্য আমাদের মানে একটা কনসার্টেড এফোর্ট দরকার। নাম্বার ওয়ান ঠিক মতো স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে যে ভাই এই ফ্যাক্টরি 10টা ফ্যাক্টরি বন্ধ কেন হয়েছে। দেখার পরে যদি মনে করেন খালি ওয়ার্কিং একটা শর্টেজ কখন হয়, যখন সে গুডস অ্যান্ড সার্ভিস বিক্রি করতে পারে না, যখন তার ফিনিশ প্রোডাক্ট বিক্রি করতে পারে না, তখন আপনার ওই সমস্যা হয়ে যায়। তখন এই যে ব্যাংকের ডিফল্ট কালচার শুরু হয়ে যায়। কাজে এই ফ্যাক্টরি বন্ধ হয় বিভিন্ন কারণে, এবং 90% বন্ধ হয় কিন্তু অর্থনৈতিক কারণে, আর 10% মধ্যে অর্থনৈতিক কারণ মিনস ধরেন আপনার মাল বিক্রি হচ্ছে না, আপনি এই কারণে এক্সপোর্ট, আপনার এই মাল জমে যাচ্ছে, তো সেটা একটা কারণ, তখন ফ্যাক্টরি অটোমেটিক বন্ধ হয়ে যায়। বেতন দিতে পারছে না ঠিক মতো, বোনাস দিতে পারছে না ঠিক মতো, সো মেনি ফ্যাক্টরস আর দেয়ার। কাজেই 1 কোটি লোকের যে কর্মসংস্থান করে 1 বছরের ভিতরে, যদিও কঠিন জব, অবশ্যই আমি এত ভালো বুঝবো না যারা এটা সিদ্ধান্ত যে কী কোন পলিসির বেস করে করছে এটা সেরকম, কিন্তু আমি যতটুকু বুঝি যে এটা করতে যথেষ্ট ইফোর্ট দরকার, এবং তার জন্য ক্ষেত্র দরকার। ইউ রিকোয়ার গুড স্কোপ ফর দ্যাট টু ক্রিয়েট মোর জব ফর দি পিপল। তো সেটা করতে গেলে আপনার অবশ্যই আমাদের যে সমস্ত ফ্যাক্টরির বন্ধগুলো, যে বন্ধ ফ্যাক্টরি আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বন্ধ হয়ে গেছে, এগুলো প্রপার মানে ইন্সপেকশন করে চেক করে তারপরে কিন্তু আপনি চালু করার চিন্তা করবে। এখন আমি টাকা দিয়ে দিলাম, ব্যাংকে টাকা দিয়ে কোনো লাভ হল না কিছুই। যেটা ব্যাংকে যে আপনারা আসেন তখন আপনারা ওটাকে অ্যাসেস করে দেখতে পারেন। বাট মেইন যে জিনিসটা সেটা হলো যে এক্সিস্টিং ইন্ডাস্ট্রি যেগুলি অন্তত আছে, যেগুলি এখন ডায়রা, তাদেরকে আগে কিন্তু অ্যাড্রেস করা উচিত, এবং তারপরে হলো যারা বন্ধ হয়েছে তাদেরকে দেখা উচিত। এবং এই যে মানুষ বন্ধ হচ্ছে কেন, মেজরিটি ক্ষেত্রে যেটা হাইবা কিন্তু নাইসলি তুলে ধরছে পয়েন্টগুলা, সেটা হলো কেউ হয়তো মার্কেটিং, কেউ হয়তো সেলস করতে পারতেছে না, কেউ হয়তো কস্ট অফ ডুইং প্রোডাকশন কস্ট ইজ হাই, এসব জিনিসগুলো হয়েছে। আলটিমেটলি এখনও কিন্তু মেজরিটি ফ্যাক্টরি আর নট ডুইং ভেরি গুড। কারণ আপনি দেখেন, আমি যদি এদিকে ডোমেস্টিক আসি আর এক্সপোর্ট ওরিয়েন্টেড আসি, দুই ইন্ডাস্ট্রিতে নিয়ে আমি যদি কথা বলি, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে আপনাদের সেক্টরে গার্মেন্টসের প্রচুর ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরের কথা বলি। আপনি যদি খেয়াল করে দেখেন যে সেখানে কিন্তু বাইরের ডিমান্ডও কিন্তু একটু কমে আসছে। এক সেকেন্ড হলো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনেক বেড়ে গেছে, এবং মানুষ সে আগের পয়সায় কিন্তু এটা কাজ করার চেষ্টা করছে, তাতে গিয়ে তার ওয়ার্কিং ক্যাপিটাল মধ্যেও একটা প্রবলেম হয়ে গেছে। এবার আসি যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি এক হলো ইনফ্লেশন হাই কারণে এমনি কিন্তু ডিমান্ড কমে গেছে, সো প্রোডাকশন এমনিও কম হচ্ছে, প্লাস এই এনার্জির কারণে কিন্তু তার প্রোডাকশন আরও কম, এবং কস্ট অফ ডুইং বিজনেস অনেক হাই হয়ে গেছে। এখন যখন এগুলি দেখা যায়, কোনো ফ্যাক্টরি যদি 50% 60% রেটে যদি চলে, সে ডেফিনেটলি তার ওয়ার্কিং ক্যাপিটালের উপর তার প্রেশার পড়বে, এবং ওয়ার্কিং ক্যাপিটালটা তখন ওভারডিউ হয়ে যাবে। ওভারডিউ হয়ে তার রেগুলার বিজনেসে কিন্তু ডিফিকাল্ট সিচুয়েশনে ওকে ফেলে দিবে। সো এখন এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই যে ইন্ডাস্ট্রি যেগুলি এই সাফারিংসের মধ্যে আছে, তাকে হেল্প করা। তাকে কীভাবে হেল্প করতে পারে?
তার যে ওভারডিউ যেটা হয়ে গেছে সেটাকে সেটা ব্লক করে সেটাকে যদি এখন লং টার্ম একটা ইয়ার মধ্যে নিয়ে যায়, ক্রস করে একটু হ্যাঁ, দেশের আর তো- আর রেগুলার লিমিটটাকে ফ্রি করে দেওয়া। ওরা করছে কি লং টার্মে নিচ্ছে কিন্তু রেগুলার লিমিটের মধ্যে রাখতেছে, তাতে গিয়ে কিন্তু সে মুভ আর করতে পারছে না। এটা হলো একটা ক্রস করতে চাইছেন Cross এই জায়গায় করতে উনি চাচ্ছে ওই যে না। এখন আমার কথা হলো উনি যে- উনি এই জায়গায় ব্যাংকে যেহেতু ব্যাংকিং এর ইস্যু এই জায়গায় আপনার সঙ্গে একটু ক্রস করতে চাইছেন। এখন তোমার যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে ফ্যাক্টরি, ওয়ার্কিং ক্যাপিটালের সমস্যা আছে, কী জন্য হচ্ছে? অর্থাৎ তুমি তোমার মাল বিক্রি করতে পারতেছো না, ইউ ক্যানট সেল আউট ইউর ফিনিশ প্রোডাক্টস। ইফ দি ফিনিশ প্রোডাক্ট কিপ রোলিং, তোমার ওয়ার্কিং শর্ট হবে কেন? হইতে পারে আপনি যদি প্রোডাকশন যদি ফর এক্সাম্পল এখন আপনি যদি দেখেন আপনি এডিপির কারণে কি হয়েছে, আপনি স্টিল ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রি, এসব ইন্ডাস্ট্রির প্রোডাকশন কিন্তু কমে গেছে। ওরা অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ করে রাখছে, এবং আজকে যদি তার ফ্যাক্টরি বন্ধ থাকে, তার প্রোডাকশন যদি 60% অফ দ্য ক্যাপাসিটিতে নাই কি চলে, করবে? না 60% ক্যাপাসিটি যদি চলে, তাহলে কি হলো? ও কিন্তু এমনি ওর লিভারেজ অনেক হাই হয়ে যাচ্ছে, ওর প্রোডাকশন কস্ট কিন্তু হাই হচ্ছে, ও কিন্তু এটা বাজারে একটু কিন্তু বেচতে পারবে না। কিন্তু বাজারে ডিমান্ডও থাকতে হবে, যেটা আমি বললাম ইনফ্লেশন কিন্তু তুমি ডিমান্ড সেটা নেই। তুমি salary এডিবি কিভাবে বাস্তবায়ন বলবা? এডিবি বাস্তবায়নের কম হওয়াতে আজকে ওদেরও কিন্তু সেলস ড্রপ করে গেছে গা। সো এই যে জিনিসগুলি, এগুলি কিন্তু আমাদেরকে এখন সামনে আনতে হবে। এবং গার্মেন্টস সেক্টরও আজকে যদি আপনি দেখেন যে কেন এতগুলা ফ্যাক্টরি আস্তে আস্তে বন্ধ হচ্ছে, আমরা কিভাবে ওদেরকে হেল্প করতে পারব। আপনি তো জানেন ভালো করে 4 বছর ফ্যাক্টরি যেটা বন্ধ ছিল, ওটা কি জীবনে আর ভায়াবল হবে? হবে না। তুমি তাহলে বললাম, তাহলে আমরা এইসব প্রেসারটাই নিতে ডিসকাশন না উনি করে সেটাই বলছেন যে আমি এই ধরনের আমি তো ওই কথাটাই না, বললাম, এই জন্য আমি তোমার- বললাম যে যেগুলি এক্সিস্টিং আছে ডাইং, তাদেরকে বরঞ্চ আমার ঠিক, recruit বাঁচিয়ে করা রাখা। না, উচিত। বর্তমানে স্লোগান তাদেরকে- হচ্ছে যে বন্ধ বাঁচানো ফ্যাক্টরি উচিত। চালু করো। চালু করতে তারপরে- কিন্তু আমাকে দেখতে হবে যে গুডস আমি বিক্রি করতে পারবো কিনা আমি, এবং এটা বাজারে চলবে কিনা, আমার ওয়ার্কিং আমার পাওয়ার আছে কিনা, গ্যাস আছে কিনা, এগুলো দেখতে পারছি হবে, এগুলো মুখে Exactly. বলতে হবে না। এই জন্য বললাম যে পাওয়ার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, ডিমান্ড ইজ Power is অলসো the basic. এটা তো বেসিক। বেসিক আর গ্যাস এর কোনো বিকল্প নেই কোনো আর। আপনার কি জানি মানে প্রোডাক্ট ডিমান্ড, মার্কেট ডিমান্ড ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। যে ডোমেস্টিকের কথা বলি, ইভেন আমি যদি এক্সপোর্টের কথাও যদি বলি, একই জিনিস কিন্তু আজকে যে চায়নার কারণে, সরি আমেরিকার ইরান। ইরানের কারণে গ্লোবালি অলরেডি একটা ইনফ্লেশন হাই হতে যাচ্ছে, এবং সেখানে আমরা ক্যান ফিল ইট যে ডিমান্ড কমে আসতেছে। কিন্তু এখন এগুলি হবে কি, এগুলি আমার উপর আসবে। আমি যদি আমার যদি এফিসিয়েন্সি লেভেল, ফ্যাক্টরি এফিসিয়েন্সি লেভেল যদি 85-90% কমে যায়, আমার এমনি কিন্তু ওভারহেড কস্ট বাড়বে। তার মধ্যে আমার এখানে কি হয়েছে দেখেন, সেটা হলো যে ইজ অফ ডুইংটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে এনবিআরকে মানুষ সবাই ভয় পায়। এইবার যখন আরো শুনে যে 7 লাখ কোটি টাকা ওর রেভিনিউ কালেকশন করতে হবে, এখন কিন্তু যারা দিচ্ছে, যে আমরা যারা ব্যবসায়ী, হ্যাঁ, কিন্তু আগের সবাই target-ই কিন্তু তো পূরণ দিচ্ছে। করতে ওরা না, এখন ভয় আমরা পাচ্ছে যে ওদের ট্যাক্সে উপর আলাপ করি, কি ট্যাক্সে চাপ আলাপ আসবে। তোমার কিছু বলার আছে। কি চাপ- আমি আসছি আপনার কাছে। ওদের Tax উপর level। কি চাপ আসবে, কি হ্যারাসমেন্ট আসবে, এখন মানুষ কিন্তু এগুলো এখন শুনে ওটা অনেক নিয়েও কথা কিন্তু ভয় বলতে চাই, পাচ্ছে। বুঝছেন? দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ইস্যু কিন্তু। সো আজকে আমাকে এখন মানে এই সরকারের এজ এ সেই দ্যাট দে আর পজিটিভ মাইন্ডসেট, দে ওয়ান্টেড টু লিসেন, দে ওয়ান্টেড টু ট্রাই টু ফিগার ইট আউট। অ্যান্ড কোশ্চেনটা হলো হাউ দে গোনা ডু। এখন আমার যদি বাজেট, বাজেটের 9 লাখ- প্রসঙ্গে আসবো, বাজেটের প্রসঙ্গে আসবো যে কেমন বাজেট চাই এবং এখানে যা আভাস পাওয়া যাচ্ছে সেই সম্পর্কে আপনার মতামত আমি শুনতে আসছি। বাট ট্যাক্সেশন নিয়ে আপনি বলতে চেয়েছেন আব্দুল্লাহি সরকার। ট্যাক্স হ্যাঁ, ট্যাক্স সম্বন্ধে আমাকে এটাই বলতে হয় যে ট্যাক্সের যেটা এক্সিস্টিং সোর্স যেগুলো আছে, আমরা ওই সোর্স থেকে বের হতে পারতেছি না। কিন্তু দ্যাট ইজ দ্য অনলি ওয়ে, ইউ হ্যাভ টু মোবিলাইজ ট্যাক্স। মানে আমরা যারা ট্যাক্স অলরেডি পে করছি, রেগুলার পে করতেছি, যারা কর্পোরেট বলেন, কনজিউমার ট্যাক্স বলেন, বিল, সব কিছু কিন্তু একটা সার্টেন গ্রুপ অফ পিপুল আর পেইং ইট। কিন্তু এখনকার স্লোগানটা কি? এখন স্লোগান হচ্ছে ট্যাক্সের নেট বাড়াও। এক্স্যাক্টলি, That slogan is going on for last 5 years. How? তুমি ট্যাক্সের যেই বাড়াবা, এই নেট বাড়াবা, কীভাবে বাড়াইবা? তোমাকে রিসার্চ সেল আছে কোনো, কোন জায়গায় কোন কোন জায়গা হাত ধরবে ট্যাক্সের কি বাড়বে? তোমার কোনো এক্সপার্ট বডি আছে যারা সাজেশন দেবে যে ট্যাক্সের নেটে বাড়াতে, বক্তৃতার মধ্যে আমাদের ট্যাক্স নেট বাড়াতে হবে। এক্সপার্ট যারা বলছে কোথায় বলছে, সে বলতে আমি এটাই বলছি, আমার সেম থিং আই এম টেলিং। আরে ভাই, এটা বাড়াবে কেমনে? How are you going to improve, expand the tax net? তাহলে তো you have to find a way out to mobilize more tax from the untaxed. Those are untaxed, you know. আপনি joint stock company, they have as many as 500,000 companies are registered. Out of which 300,000 have no PIN number. How joint stock company
গিভ রেজিস্ট্রেশন টু দিস কোম্পানি, যার কোনো পিন নাম্বারই নাই। তাহলে এখানে আমরা বিরাট একটা জিজ্ঞেস করি, তো এখানে ক্যাশ করলো দিস কোম্পানি, তো পিন নাম্বার দাও, তো ইউর রেজিস্ট্রেশন ইজ ক্যান্সেল। এটা এটা অন অফ দি ওয়ে। আমরা বড় বড় এক্সপার্ট, যেমন যে থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন আর কি, সিপিডি মানুষ, ট্যাক্স অ্যান্ড রেট বাড়াইতে হবে। আরে ভাই ট্যাক্স অ্যান্ড বাড়ানো বুঝলাম তো আমি, কীভাবে বাড়াইবা? তার পন্থাটা বলো, লেট আস ইউজ দ্যাট আর কি ওয়েজ হাউ টু আমি আপনাকে এক্সপ্যান্ড দি ট্যাক্স নেট। এটা না করে খালি স্লোগান দিচ্ছে ট্যাক্স নেট বাড়ানো, ট্যাক্স তো হবে না। একটা জিনিস, ইউ হ্যাভ টু ডেভেলপ ট্রাস্ট অ্যান্ড ফেথ বিটুইন দি ট্যাক্স পেয়ার অ্যান্ড ট্যাক্স কালেক্টর। এই ট্রাস্ট অ্যান্ড ফেথ আপনার নাই ফর জেনারেশন, ইট ইজ নট ফর নাও 50-100 ইয়ার্স। মানে ট্যাক্স ইভেশন একটা প্র্যাকটিস এটা আর কি। এটা কেন এই জিনিসটা আমাদের, কেন এই জিনিসটাতে বের হয়, কেন ইউ নট গেট আউট অফ দিস সুপ, কেন পারতেছি না আমরা? তাহলে আপনি যে ট্যাক্স পে করে আর যে ট্যাক্স পে করুন, আমি যখন রিটার্ন দিলাম তখন দেখা গেলো মাই সান ইজ স্টাডিং ইন আমেরিকা বাদ দিল, দেশেই পড়ে, তার বছরে খরচ 2 লাখ টাকা ওই স্কুলে পড়ানোর জন্য, স্কুল যখন থাকে, বা 5 লাখ টাকা ধরে। আমি যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করলাম, 5 লাখ টাকা আমার ছেলের জন্য খরচ হয়েছে, সহকারে দেখাইলাম, কিন্তু উনি বলুন না, তোমার খরচ হয়েছে 50,000, অর্থাৎ 4.5 লাখ টাকা ঠিক করে দিলে, কিন্তু নিজে লাভ করে দিল। তখন তো মাথা গরম হয়ে গেল, আমি ট্যাক্সটা ঠিক করে খরচ আমার এত, উনি 50,000 লাভ করলো, তো 4.5 উনি কেন অ্যালাউ করলো? অ্যাজ ইফ হি ইজ ফ্রম অ্যানাদার প্ল্যানেট। The tax collector, he has come from a separate planet. He knows everything, যে খরচ এরকম হয়, জানার পরেও আমাকে অ্যালাউ করতেছে না। কিন্তু এই যে একটা কালচার, এই কালচার আমাকে চেঞ্জ করতে হবে। ইউ হ্যাভ টু ডেভেলপ ট্রাস্ট অ্যান্ড ফেথ বিটুইন দি কালেক্টর অ্যান্ড দি ট্যাক্স পেয়ার। যদি না করেন তো জীবনে চেঞ্জ হবে না। এটা আপনি মানতে হবে। হ্যাঁ, শুরুতে যদি আপনাকে বিশ্বাস করেন আমাকে, যে আমি যেটা রিটার্ন দিছি ওইটা কিছু কাটছাট করে আমাকে যদি কেড়ে দেন, তাহলে কিন্তু খুশি থাকবেন। কিন্তু তখন আমি ট্যাক্স ইভেশনের যে একটা মানে চিন্তা থাকবো, এবং এটা একদিনে হবে না। তো ওয়ান্স ইউ স্টার্ট কালচার, অটোমেটিক্যালি এটা সেট হয়ে যাবে। কিন্তু এই নোবডি স্টার্টিং দিস। এখন এটা কেন করতেছে না? যারা কালেক্টর তারা রেসপন্সিবল কিছু না, যারা ইন বিটুইন দে ওয়ান্ট টু ডু সাম বিজনেস আউট অফ ইট। তো যখন না টাকাটা গভর্নমেন্ট পায়, না টাকাটা এই ট্যাক্স কালেক্টর পাচ্ছে, টাকাটা অন্যদিকে চলে যেতেছে, কস্ট অফ বিজনেস চলে যেতেছে, মাঝখান থেকে কান্ট্রি ইজ নট গেটিং বেনিফিটেড। আর আমাদের যে টেন্ডেন্সি, যে ক্যারেক্টার, ট্যাক্স না দেওয়ার, ট্যাক্স ফাঁকি দেওয়ার বলবো না আমি, কারণ আমি যেটা সত্য, আমার যে এক্সপিরিয়েন্স, রিয়েল এক্সপেন্ডিচার আপনি মানতেছেন না, সেটা তখন তো সমস্যা হয়ে যাচ্ছে। ওয়ান্স ইউ স্টার্ট অ্যাকসেপ্টিং দোজ কাইন্ড অফ থিং, লট অফ পিপুল উইল কাম ফরওয়ার্ড তার ট্যাক্স দেওয়ার জন্য, মনে করি আর কি। কিন্তু ওইটাকে একটা কালচারালি আপনি ডেভেলপ করতে হবে। বাট সামবডি হ্যাভ টু স্টার্ট, একজনকে শুরু করতে হবে। এটা শুরু না করলে কিন্তু আর হবে না। কাজে আপনি হুইল বেল দি ক্যাট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তা ট্যাক্স পেয়ারকে চিন্তা করতে হবে যে ওদের ট্যাক্স তো উনি বাংলাদেশের লোক, আর যে দিচ্ছেও বাংলাদেশের লোক। তাহলে আইএসডি স্কুলে পড়াতে কত খরচ উনি জানে ভালো করে, তারপরে উনি ওইটি জালো কেন করতেছে? অর্থাৎ হি ইজ নট অ্যাকসেপ্টিং মাই এক্সপেন্ডিচার। ইট মিনস দ্যাট কাইন্ড অফ থিংস আর গোয়িং অন ইয়ার্স টুগেদার। এটা চলতেই থাকবে। কাজে আমাদের ফার্স্ট থিং ইজ দ্যাট উই হ্যাভ টু ডেভেলপ ট্রাস্ট অ্যান্ড ফেথ বিটুইন দি ট্যাক্স পেয়ার অ্যান্ড ট্যাক্স কালেক্টর। এটা না করলে হবে না। এটা মাঝখান থেকে মিলম্যান বেনিফিটটা দিতেছে, গভর্নমেন্ট কোনো টাকা পয়সা পাচ্ছে না ঠিক মতো। জি, আপনি বলতে চাইছিলেন ট্যাক্সের ইস্যুতে, এবং একই সঙ্গে বাজেট নিয়েও বলতে চাইছিলেন। সামনে বাজেট 11 তারিখ আগামী মাসের। সো কেমন বাজেট চাই, এই প্রশ্নটাও। দেখেন, ট্যাক্সে আমরা সবাই কিন্তু রিফর্ম চাচ্ছিলাম। হ্যাঁ, রিফর্মটা 2টা পার্ট। একটা হলো যে পলিসি গ্রুপ একজন, আরেকটা হলো এক্সিকিউশন। এবং এটা যুক্তিসঙ্গতভাবে পৃথিবীর সব দেশে একই সিস্টেমে আছে, আমরা সেটাই কিন্তু বাংলাদেশে চাচ্ছি, যাতে করে ট্রাস্টটাও করে। কেউ যদি ভিকটিম হয়, ইফ হি অ্যাপিলস ও কিন্তু একটা রাইট আনসারটা সে পাবে, সে জাজমেন্টটা রাইট জাজমেন্ট পাবে। এবং এটা যদি না হয় তাহলে নেট কিন্তু বাড়ানো খুব ডিফিকাল্ট। আবার নেট ইচ্ছা করেই বাড়াতে চাচ্ছে না হয়তো, কারণ যেই পদ্ধতিতে যাচ্ছে সে পদ্ধতিতে কেউ ইন্ডিভিজুয়ালি বেনিফিশিয়ারি হচ্ছে, এবং দেশের কি হচ্ছে, ক্ষতি হচ্ছে কি না হচ্ছে, আলটিমেটলি কিন্তু এই পরিমাণ টাকা খরচ হচ্ছে, কিন্তু ওটা অফিশিয়ালি যাচ্ছে না, আনঅফিশিয়ালি অনেক কিছু চলে যাচ্ছে। এবং এটা অলমোস্ট লাইকে ব্ল্যাকমেলের মতনই কিন্তু মানুষ ফিল করতেছে, যেটা আমরা যদি হাই ভাইয়ের কথাগুলা ঠিকমতো বুঝতে পারি আর কি। এবং সেটাই কিন্তু আসলে হচ্ছে। আপনি দেখেন, ইন্ডিয়াতে দেখা যাচ্ছে যে ছোট যে কটেজ মাইক্রো,
ওদেরকে কিন্তু এত কমপ্লায়েন্সের মধ্যে নেয় নাই। ওদেরকে নেওয়া হয়ে গেছে যে ওদেরকে বলা হচ্ছে যে তুমি যদি 20 লাখ টাকা বা 30 লাখ টাকা টার্নওভার হয় তুমি আমাকে 5,000 টাকা দিবা, তোমার এত কমপ্লায়েন্স আমার দরকার নাই, তুমি রেজিস্টার করো, তুমি 5,000 টাকা করে দিয়ে দাও। তোমার যদি 50 লাখ টাকা হয় তুমি 10,000 টাকা দাও বছরে, ব্যাস তোমার ট্যাক্স দেওয়া হয়ে গেল। এবং ও কিন্তু ফিল করে ইটস এ গুড। বাংলাদেশে কিন্তু এই জিনিসটা আমি মনে করি যে এখন হওয়া উচিত, আমি মনে করি, এবং আমি কিন্তু সেটা এনবিআরকে সাজেশন দিয়ে আসছি। তারপর আপনি দেখেন আমাদের এই যে গুলশান, বনানী, বাড়িধারা, অমুক কতগুলা ফ্ল্যাট আর কতগুলা বাসা বাড়ি আছে, ইজিলি কিন্তু চেক করা যায় আমরা কজনে দিচ্ছি আর কজনে দিচ্ছি না। আমরা যদি প্রপার ওয়েতে ওনারগুলার ব্যাংক স্টেটমেন্টও দেখি বা টিন নাম্বারগুলি দেখি, আমরা কিন্তু ইজিলি বাইর করে ফেলতে পারি কিন্তু। এবং এগুলি আমরা করার চেষ্টা করছি না। আপনি দেখেন টোটাল 1,18,00,000 বিজনেস এন্টিটি আছে, এবং তার মধ্যে 73% হলো রুরাল এবং 36-এর মতন হলো আরবান। আমরা বাইরের থেকে কত কালেকশন করি? আর এবার আসেন ব্যক্তিগত, পার্সোনাল। দেখেন কত মানুষ আছে যে আমি সেদিন দেখলাম এখানে আসছে যে গত বছর সে 50,000 টাকা, এই বছর পর্যন্ত 50,000 টাকা সে যদি স্যালারি ড্র করে, 3,25,000 টাকা হলো এই ট্যাক্স ফ্রি, এবং বাদ বাকির উপরে হলো তাকে ট্যাক্স দিতে হবে 10%। 2026-27 গিয়া যেটা হয়েছে সেটা হলো 3.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, কিন্তু তার স্ল্যাবটা হয়ে গেছে এর পরের 1 লাখ টাকায় হলো 10%, এর পরের দেখা যাচ্ছে সে আরও বেশি, তার ইনকাম কিন্তু কম কিন্তু সে আরও বেশি ট্যাক্স দিচ্ছে। এখন এই ধরনের জিনিস যদি আসে তাহলে মানুষটা কোথায় যাবে? এবং ওকে এটা তো একটা রিজনেবল জায়গায় তো চিন্তা করতে হবে যে এটা কীভাবে সে কালেকশনগুলি করবে। এবং আজকে যদি এইভাবে নেটগুলি যদি না বাড়ানো হয় আর সিম্পলিফাই না করে, এবং আরেকটা জিনিস দেখেন সবাই তো চায়, যেমন আমার বাবা যখন আমরা ছোট ছিলাম আমরা শুনতাম যে বেস্ট ছিল কিন্তু গভর্নমেন্ট হসপিটাল সার্ভিস, এবং পয়সাও কিন্তু কম ছিল। বেস্ট স্কুল আমরা গভর্নমেন্ট স্কুলে পড়ছি, গভর্নমেন্ট কলেজে পড়ছি, কতটুকু কয় টাকা ছিল এগুলি টিউশন ফি। এখন চাইলে কি সবাই গভর্নমেন্ট স্কুল, ভালো কলেজে যেতে পারে? পারে না। তো মানুষ তো চিন্তা করবে যে আমি যে ট্যাক্স দিব ওকেও কিন্তু সেই সার্ভিসগুলো কিন্তু দিতে হবে। এগুলি যদি না পায়, আজকে ট্রান্সপোর্টের অবস্থা দেখেন, আজকে সিকিউরিটির অবস্থা দেখেন, আজকে বাচ্চাকে কোচিং সেন্টারে পড়াইতে হয়, আমাদের সময় কোচিং সেন্টার পড়াইতে হইতো না, এবং কোচিং সেন্টারে আবার আমাকে যাইতে হয়, বাবারই নাহলে মারে ওর সাথে, কারণ সিকিউরিটি সেফটির একটা ইস্যু রয়েছে। তা এই যে জিনিসগুলি এগুলি কিন্তু আসে, এবং এগুলি আমাকে এখন কনসিডারেশনে কিন্তু আনতে হবে, বুঝাইতে হবে ইয়াং জেনারেশনকে, আর পজিটিভ মাইন্ডসেটে থাকতে হবে ট্যাক্স ডিপার্টমেন্টকে, তাহলে কিন্তু গ্রোথটা যেটা মিস্টার সরকার বলছেন যে সিম্পলিফাই করতে হবে, মানে কালেকশনটা সিম্পলিফাই করতে হবে, এবং ওই ড্রাস্টিক চেঞ্জ আনতে হবে। এখন আসেন ড্রাস্টিক চেঞ্জ আনতে হবে যে আনলেস ইফ মাইন্ডসেটে চেঞ্জ। দেখেন মানে রেভিনিউ কালেকশনের উপরে কিন্তু নির্ভর করে সরকারের আসলে পারফরমেন্স। কারণ সরকারকে তার ওভারহেড এক্সপেন্ডিচার অ্যাড্রেস করতে হয়, বিদেশের যে বড় মানি যে বড় করা হয়েছে সেটা, লোকাল যে বড় করা হয়েছে সেটার পয়সা দিতে হয়, এবং এডিপি বাস্তবায়ন করতে হয়। এখন এগুলি করতে গেলে তাকে কিন্তু এই রেভিনিউ অ্যাড্রেস করতে হবে। এখন যেই পদ্ধতিতে আমরা অবস্থান করছি সেই পদ্ধতিতে 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকার বেশি কিন্তু রেভিনিউ কালেকশন হবে না। 5 লাখ কোটি টাকা বেশি রেভিনিউ কালেকশন যেই পদ্ধতিতে আমরা আছি। এক হলো আমাদের গ্রোথ নাই, দ্বিতীয় হলো যে ব্যবসার যে অবস্থা, ব্যবসার অবস্থাতে মার্জিনও থাকতে হবে। আজকে যদি আপনি শেয়ার মার্কেটের কোম্পানিগুলি দেখেন, ওরাও কিন্তু প্রফিট কেউ করতে পারতেছে না ঠিক মতো, তার মানে আপনি এখানে সম্ভব না। আপনাকে করতে হবে একমাত্র নেট বাড়ায়, আর আপনি সেই নেটের জায়গায় আপনি না যায় আপনি কিন্তু কথা বলতেছেনটা কি, এক্সপোর্ট ইন্ডাস্ট্রি ওরা ক্যাশ ইনসেন্টিভ পাচ্ছে, এবং সেটার উপর 10% ভ্যাট চার্জ করা হয়তো, এখন 20% করা হোক। অ্যাডসোর্স ট্যাক্স 1% জায়গায় 2% করা হোক। মানে আপনি মানুষকে আরো ভয় পাওয়ায় দিচ্ছেন যাতে করে ব্যবসা না করে, আর যাতে করে নতুন করে ট্যাক্স দিতে উদ্বুদ্ধ না হয়। তারপরে আপনি হ্যারাসমেন্টে দেখেন, আজকে যে ট্যাক্স দিচ্ছে সে
ওখানে দেখা যাচ্ছে যে এক গ্রুপ আইসা ঠাস করে অফিসে ঢুকে কম্পিউটার সব সিজ করে সে চেক করতেছে। আচ্ছা ঠিক আছে, তোমার কি কি রিকোয়ারমেন্ট বলো, আমরা সেটা তোমাকে দিচ্ছি। ও চেক করে চলে যাচ্ছে। আবার 2 দিন পর দেখা যাচ্ছে আরেক গ্রুপ আবার আসতেছে। এগুলির জন্য নতুন যারা তাদের কাছে চলে যাচ্ছে, ও মনে করতেছে যে যত ভাই পারে আমার আর ঢুকে। দরকার নাই এই জালের মধ্যে, নেটের মধ্যে ঢুকে যাওয়া। এবং অন দ্য আদার হ্যান্ড আপনি গিয়া যে কমপ্লেন করবেন, অ্যাপিল করবেন, সেটারও কিন্তু এগুলো- এগুলো স্কোপ নাই। একটু আলোচনা করতে হবে। সেখানেও আপনি কি করে রাখছেন? এগুলো আপনার দরকার আছে না, এগুলো তো রেগুলার কেস, এগুলো বুঝছো না, নতুন কিছু বলো। বাট আই সেড দ্যাট এই যে আজকে কিন্তু রিফর্ম ইজ এ ভেরি এটা ইম্পর্টেন্ট বললাম। এনবিআর এর রিফর্ম যদি আপনি এখন আমি একটা কথা বলি, এক্সিস্টিং সিস্টেম, শোনো, আমি একটা তাহলে কিন্তু আপনি কিন্তু কালেকশন করতে Right. পারবেন আমি না। collection- তাহলে কিন্তু দেখা যাবে যে বাংলাদেশে রেভিনিউ কালেকশন এই যে 6.6 or 6.77 এর মধ্যে থাকবে, এবং আমার কিন্তু ডেভেলপমেন্ট সরকার চাইলেও জি, উনি পারবে না। বলছেন। ট্যাক্স কালেকশনে আপনার যারা অলরেডি ট্যাক্স পে করে, এগুলো কম্পিউটার সিজ করে সব, দিস ইজ দ্য নর্মাল প্র্যাকটিস। ট্যাক্সকে বাড়ানোর জন্য, রেজ করার জন্য যারা দোজ হু আর রেগুলারলি পেইং ট্যাক্সেস, দে আর পুটিং মোর বার্ডেন অন দেম টু ইমপ্রুভ দি ট্যাক্স সিচুয়েশন। যেটা একবার তো বলা হয়ে গেল যে ট্যাক্স নেট বাড়ানো দরকার। ট্যাক্স নেটটা কীভাবে বাড়বে এটা পুরো রিসার্চ আপনি করা বলছেন দরকার। কোনো রিসার্চ নেই। এবং তার জন্য ভালো কনসার্ভেটিভ কমিটি দরকার, যে ভাই এই কাজ করলে এবার তোমার ট্যাক্স রেটটা বেড়ে যাবে। তা না বলে কিন্তু আমরা স্লোগান দিই আমাদের ট্যাক্স রেট বাড়ানো দরকার। হাউ টু মোবিলাইজ মোর রেভিনিউ? দি আনসার ইজ ইউ হ্যাভ টু ইনক্রিজ দি ট্যাক্স রেট। কিন্তু ট্যাক্স রেটটা কীভাবে বাড়বে এই কথা কিন্তু কেউ বলে না, হার্ডলি। আজকে পেপার আজকেও আছে, ওই যে ট্যাক্স আপনি ডেলি স্টারে পড়েন, দেখুন ইলেকশনে মুস্তাফিজ সাহেব বলছে যে ট্যাক্স রেট বাড়ানো দরকার, এটা করা দরকার, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স খারাপ, এটা বলতেছে। আরে ভাই তুই বুঝলাম, খারাপগুলো বলা তো সোজা, এটা কি সলিউশন বাই করেন। এই যে আপনাকে একটা সলিউশন দিলাম, যেমন ধরেন আপনি দেখেন আপনি 1 কোটি শেষ 18 করি, লক্ষের শেষ করি। মধ্যে যদি আপনি 73% কথা ইনভেস্ট নষ্ট না হওয়া করেন, যাবে, কথা বলতে তাহলে আপনি কোথায় নেবেন? হ্যাঁ, বলেন, এবার বলেন। শুনে থেমে গেল তো। আচ্ছা আপনি শোনেন, আপনি রেভিনিউ করার জন্য যে রেভিনিউ রেজ করা খুবই দরকার আমাদের, কারণ দিস ইজ ফান্ডামেন্টাল নাও। আজকে যে বাজেটটা করা হচ্ছে 9.5 কোটি টাকা, তাহলে ওই বাজেটে 30,000 কোটি হ্যাঁ টাকা। আমার ইন্টারনাল রেভিনিউ জেনারেশন হবে প্রায় 5 কোটি টাকা, 5 লাখ টাকা মতো, ম্যাক্সিমাম। হ্যাঁ ম্যাক্সিমাম। টার্গেট হচ্ছে 4.5 লাখ কোটি টাকা আমরা শর্ট। তার মধ্যে ডেফিসিট ফাইন্যান্সটা কীভাবে করবেন? আর মানে এইড ফ্লো ফ্রম মানে জোনাল এজেন্সিজ অলসো নট ভেরি এনকারেজিং। কারণ আমাদের যে লাস্ট ট্রান্সটা যেটা ছিল $1.86 বিলিয়ন, ওটা সাপোজ টু বি রিলিজ ইন দি মান্থ অফ ডিসেম্বর। সেটা নতুন গভর্নমেন্ট আসার পর ওখানে গেলেও তো আনার জন্য তাদের পক্ষে তাকে তো বেন দিতে চাই না আমি এটা, যেহেতু ওনারা বলছে না তোমরা এখন পাবে না, অনেক অনেক মানে কমপ্লায়েন্সেসগুলো তোমার আজকে পর্যন্ত কমপ্লাই করো নাই, এই যেগুলো বলা আছে অলরেডি, যে তুমি এই ভর্তুকি বন্ধ করো নাই, ট্যাক্স বাড়াও নাই, ট্যাক্স নেট বাড়াও নাই, ট্যাক্সের ইম্প্রুভমেন্ট নাই কোনো, তো এগুলো তো পালনীয় তো একদিনে হবে সম্ভব না এটা। এখন এইসব ফুলফিল করলেই কেবল ওই লাস্ট ট্রান যেটা আছে, যেটা জুন মাসে আবার নিয়ে গেছে, তো সেটা যে পাবে তার কোনো গ্যারান্টি কিন্তু এখন নাই। কাজেই দিস ইজ একটা বিগ ব্লো, এটা একটা। কাজেই নতুন সরকার যা আসছে, এই যে কতগুলো সমস্যা থাকে তো এখন একটা ফেস করতে হচ্ছে, এটা তো এদের ক্লিয়ার না, এটা তো কেবল আসছে 3 মাসের মাত্র। ওনাদের পারফরমেন্স সম্বন্ধে আমি কিন্তু কোনো কমেন্ট করতে রাজি নেই এই মুহূর্তে, বিকজ কয় মাস দেখবেন? হ্যাঁ মাত্র না কমসে কম আমি একটা সম্বন্ধে আগে সম্বন্ধে উচিত না তোমার। না সেটাই আর কি। ইউ হ্যাভ টু গিভ সাফিসিয়েন্ট টাইম টু। সেটাই বুঝতে চাচ্ছি কতদিন। আচ্ছা ওখানে একটা যে আবার একটা কথা বলি, পার্লামেন্ট তো কদিন 1 মাস করলো। পার্লামেন্টে আলোচনার বিষয়বস্তু কী ছিল? অর্ডিন্যান্স অ্যান্ড রিফর্ম জুলাই সনদ। এটার গরিব দেশে যদি আমরা এই পুরো 1.5 মাস পার্লামেন্ট সেশনটা যদি খালি জুলাই 16 তারিখ ঝগড়া করে থাকি, তাহলে আমাদের অর্থনৈতিক কার্যক্রম কেমন হবে বলেন? কাজে এগুলো একটা ব্যাপার না এটা। কিন্তু আমাদের কোনো পার্লামেন্টে এজেন্ডা জুলাই 16 দেশ স্বাধীন করলো কারা আবার, মানে 24 করা কার, এইটা হচ্ছে আলোচনার বিষয়বস্তু। সেটা 1 দিন 2 দিন 3 দিন হতে পারে, কন্টিনিউয়াস প্রসেস এটা চলতেছিল আর কি, দেখলাম আমি আর কি। এগুলো করলেই তো আমরা, আমাদের একটা গরিব দেশ, আমাদের পার্লামেন্টে সব পজিটিভ আলাপ করা দরকার, যেখানে আমরা ম্যাক্সিমাম বেনিফিট ফিউচার প্ল্যান। আর কোনো ভোট করা কেন দরকার ছিল? কোনো ভোট করতে করলো কেন? এটা অন্য সব একটা কাজ সাজে, এটা একটা চাপা দিয়েছে মানুষের উপরে, দেওয়ার এটা যাতে আরামে না থাকা পারে। নতুন গভর্নমেন্ট যেটা আসছে, গভর্নমেন্ট ইজ অলরেডি ইলেক্টেড বাই দি পিপুল, সেখানে তো দে হ্যাভ অলরেডি দি ভার্ডিক্ট। এগুলো গণভোট কেন লাগে? গণভোটের হাতে জোড়া দিয়ে দিল, উনি কেন জোড়া দিল কী বুঝলাম না। আর রিফর্ম ইজ এ অনগোয়িং প্রসেস, এটা রিফর্মটা কোনো দেশে একদিনে হয় না, সেটা হইতে পারে বাই রেগুলেশন, বাট নট বাই ইভলিউশন। তোমার রিফর্ম হইতে পারে ইয়ার্স টুগেদার, চলতেই থাকবে এটা,
বিভিন্ন রিফর্মে আসবে, বিভিন্ন চেঞ্জ করবে। এটা বলে দেয় না রিফর্মে আমি সব করে নিতে হবো, কাজে এলা কিছু নাই। ইন্নু সাহেব এই নতুন গভর্নমেন্টকে ডিস্টার্ব করার জন্য এটা করে দিয়ে গেছে আর কি, করে দিয়ে গেল জোর করে, যার জন্য অনেক চাকরি হারাইছে, চাকরি বের করে দিচ্ছে তাই না, এইসব পূজা বাজার জন্য। কাজে এটা করা, তুমি দেখো 1.5 মাসে পার্লামেন্টে কিন্তু খালি আলোচনা হয়েছে, কিন্তু জুলাই সনদ আর রিফর্ম। তো এখন আমরা আমরা শেষের দিকে, তো সামনে বাজেট, একটু আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই যে কী ধরনের সাজেশন বা পরামর্শ আপনারা রাখেন। সময় খুব বেশি নেই, ছোট ছোট করে মিস্টার চৌধুরী। দেখেন, ব্যবসায়ী কি চায়? ব্যবসা করতে চায়, এবং ব্যবসায়ী যদি শুধুমাত্র ব্যবসায়ী কি চাই এটা বলে, তাহলে তো অন্য জনগণ ডিটাচড ফিল করবে আপনাদের কাছ থেকে। আমাদের কাছে মানুষ আমাদের কাছে এক্সপেক্ট করে যে যাতে বাংলাদেশের যেহেতু ইকোনমিটা ব্যবসার উপর নির্ভর করে, সেহেতু ব্যবসায়ীদের কাছে মানুষের এক্সপেকটেশন একটু হাই, যে যাতে করে ওরা সচ্ছল থাকে, এবং ব্যবসা যদি তারা করতে পারে, স্বপ্ন যদি ওরা দেখাতে পারে, তাহলে এমপ্লয়মেন্টটা হবে, বাংলাদেশের রেভিনিউ কালেকশন হবে, এই সরকারের জন্য স্ট্যাবিলিটি আসা ইজি হবে। আর ব্যবসা যদি ক্রাইসিসের মধ্যে চলতে থাকে, তাহলে কোনো সরকারও কিন্তু আর স্বস্তির মধ্যে থাকতে পারবে না। এই জন্যই কিন্তু কথাটা যে হোয়াট ব্যবসা ইজ এক্সপেক্টিং, দে আর এক্সপেক্টিং যে আমাকে ভাই তুমি আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি ঘটায় দাও, আমাকে কস্ট অফ ডুইং বিজনেস যাতে কম হয়, তুমি সেটা আমাকে একটু সাপোর্ট দাও, সেই জায়গাগুলি তুমি অ্যাড্রেস করো, তুমি আমাকে এনার্জি সিকিউরিটিটা দাও, যাতে করে ইন্ডাস্ট্রি আমরা কন্টিনিউশন করতে, কারণ ইন্ডাস্ট্রি ছাড়া, ম্যানুফ্যাকচারিং ছাড়া তো আপনি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবেন না। এবং অন দ্য আদার হ্যান্ড আপনাকে সেই এনভায়রনমেন্টও কিন্তু ক্রিয়েট করতে হবে যেখানে দে ফিল কনফিডেন্ট এবং অপরচুনিটি ইজ দেয়ার। বাংলাদেশে কিন্তু অপরচুনিটি অনেক আছে। আজকে আপনি যদি দেখেন যে ফর এক্সাম্পল, আমি কেন বারবার বলি যে বাজেটে এনবিআরের যে টার্গেট দেওয়া হয়েছে 7 লাখ, এটা ইম্পসিবল। তাহলে যদি এটা ইম্পসিবল হয়, এবং কেন আমি মনে করি 5 লাখের উপরে কেন যেতে পারবে, এরপরে আর 2 লাখ, সেটা তখন কি হবে, সরকারকে কিন্তু সেটা অর্গানাইজ করতে হবে ব্যাংকিং সেক্টর থেকে তাকে, এবং বাইরের থেকে। বাইরেও কিন্তু পাওয়া এই অ্যামাউন্ট উইল বি ভেরি টাফ। তখন কি হবে, প্রাইভেট সেক্টর যে যদি অন্যগুলি যদি প্যারামিটারগুলি যদি বেটার থাকলেও কিন্তু সে ফান্ডটা নিতে পারবে না, কারণ গভর্নমেন্ট অলরেডি ব্যাংকিং সেক্টর থেকে কিন্তু টাকাগুলি দিচ্ছে। ব্যাংকিং সেক্টর দেখেন এখন অনেক প্রফিট করছে, বিকজ সরকারের যে বন্ড, ট্রেজারি বন্ড বিক্রি করতেছে সেই 11.5%, এবং ব্যাংকও ইজ ভেরি হ্যাপি, কারণ তাতে কোনো রিস্ক নাই তো। আবার অন দ্য আদার হ্যান্ড প্রাইভেট সেক্টরের জন্য আবার এটা ডিফিকাল্ট, কারণ ওকে তো প্রমাণ করতে হবে, ওকে ফিলও করতে হবে যে সে আসলে টাকাটা নিয়ে সেটা রিপেমেন্ট করতে পারছে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখন এই জায়গাগুলো কিভাবে করবে সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। দেখেন, আমাদের কিন্তু কস্ট অফ ডুইং বিজনেস বেড়েছে নানান কারণে। আজকে আমি পোর্টের কথা বলি, লজিস্টিকের কথা বলি, দ্যাট ইজ অলসো হাই। আজকে স্কিলের কথা বলি, ওখানেও কিন্তু আমার শর্টেজ রয়ে গেছে সেই জায়গাও কিন্তু আমার ইমপ্রুভমেন্ট নাই। আজকে যখন এই ইমপ্রুভমেন্টগুলি দেখতে পারবে, তখন কিন্তু মানুষ ফিল করবে যে ইয়েস, এটা একটা পরিবেশ ইজ এনভায়রনমেন্টটা ইজ সাচ এ পজিটিভ যে আমাদের আসলে ইনভেস্টমেন্ট করা উচিত। ব্যবসায়ী তো ব্যবসা করতে চায়, বাট তার সে ধরনের এনভায়রনমেন্ট তাকে দিতে হবে। আব্দুল হাই সরকার, আমি 3টা জিনিস দিলে বোঝা, 3টা পয়েন্ট। একটা হচ্ছে ট্যাক্স রেট বাড়ানোর জন্য দি ট্যাক্স ডিপার্টমেন্টের কোনো একটা সেল করা দরকার, রিসার্চ সেল, যেখানে রিসার্চ করতে হবে যে ট্যাক্সটা কীভাবে বাড়ানো যায়, তার একটা রাস্তা বের করা। রিসার্চ সেল নাই, থাকা তো উচিত। তা তো হচ্ছে না, ট্যাক্স বাড়ে না কেন তাহলে দেন ইফ রিসার্চ সেল ইজ অলরেডি এক্সিস্ট, দেন দে হ্যাভ টু বি অ্যাক্টিভ। এবং এখানে দে ক্যান রিক্রুট গুড পিপুল টু ইমপ্রুভ টু এনহান্স দি ট্যাক্স নেট। ট্যাক্স তো বাড়তেছে না তো, খালি আমরা বলতেছি তো। বাড়তে হলে আপনাকে ইউ হ্যাভ টু মেক ইট ইফেক্টিভ সেল, যেখানে রেগুলার সিরিয়াসভাবেই হবে। ইফ নিড বি দে ক্যান হায়ার expert also from outside to find out the ways and means how to increase the tax rate. 1 number. Then trust and faith, this is very important. আমি সত্য কথা বলি না কেন, তুমি কালেকশনে বললো যে তোমাকে 10 টাকা খরচ হয়েছে, আমার 10 টাকা মেনে না তুমি, আচ্ছা 1% কাটো, 2% কাটো, তুমি না একবারে লাউ কেটে দিলা না, কেটে দিলা, তাহলে তোমার সাথে ট্যাক্স ইভেশনের যে টেন্ডেন্সি ওটা দিন দিন বাড়তেই থাকবে। কাজে ইভেশন টেন্ডেন্সি অ্যাভয়েড করতে হলে আপনাকে ইউ হ্যাভ টু ডেভেলপ ট্রাস্ট অ্যান্ড ফেথ বিটুইন দি কালেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ দি ট্যাক্স পেয়ার। এটা করলে, এটা কিন্তু কেউ ট্রাই করে নাই কোনো দিন, খালি ওই জাদা কলম চলতেই আছে আর কি। যেমন আমি অলরেডি পেটে হতে আমার পরে গিয়ে কম্পিউটার সিজ করে, তোমার ফাইন নিয়ে এসে, এটা কাজ হলো কোনো।
আবার আগে একটা ব্যাড প্র্যাকটিস ছিল টার্গেট দেওয়া, এক্সকে বলে তুমি এত টাকা ক্যাশ কালেকশন করবা, তখন সে সব স্টিম রোল চালাতে ট্যাক্স পেয়ারের উপরে গিয়ে। তো এটা বোধহয় আগে যে ছিলাম না ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ছিল ওনাকে আমি বলছিলাম, তারপরে এই জিনিসটা বোধহয় আগে এটা ইদানিং আর একটু যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এআইটি সেটাও অ্যাডজাস্ট হয় না বলে অনেকেই বলেন যে হ্যাঁ অনেক তো হয় না। শোনেন এটা আরও যদি বলতে আপনার হংকং একটি সিস্টেম আছে, হকার যারা রাস্তায় বসে, ওই হকার যখন রাস্তায় বসে ওর কাছে সরকার এটাই নিয়ে নেয়, কিন্তু ট্যাক্স নিয়ে নেয় শুরুতেই, নিয়ে ওটা বছরে একবার নেয়। নেওয়ার পরে যখন দেখে যে ওর তখন তো ওকে আবার রিটার্ন সাবমিট করতে বলা হয়, তখন দেখা যায় আমার সারা বছর এত লস হয়েছে, এত লোকসান হয়েছে, লাভ হয়েছে, তখন ওই যে টাকাটা যে নিচে লাগে ওটা কিন্তু ফেরত দিতে হয় এবার। এখন এই যে একটা স্ট্যান্ডার্ড, তাতে ইউ ক্যান মোবিলাইজ ফান্ডস উইদাউট ইন্টারেস্ট। এটা হংকংয়ে আছে, আমেরিকাতে এগুলো আছে, এই রাস্তায় যারা ব্যবসা করে তাদের এটা তো বিরাট একটা ফান্ড হয় এখানে। কাজে এই সমস্তগুলো চালু করা দরকার এখানে। আমরা এখন অনেক কিছু জানি না কিন্তু, যে হাউ টু রেইজ ফান্ডস ফ্রম দি স্ট্রিট কর্নার্স, হকার অলসো, উইদাউট এফেক্টিভ দেম, বুঝছেন তো? এটা গেল এক। আর ট্রেজারি ইন্টারেস্ট যেমন ট্রেজারি তো কমা দিচ্ছে। আমি আদার ডে হ্যাড টক উইথ দি গভর্নমেন্ট, উইথ দি গভর্নর, they are bringing it down, and it affect the current account situation, because government start lot of borrowing through treasury bonds, সঙ্গত কারণেই তো ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজ হয়ে যায়, লিকুইডিটি এফেক্ট করে। আর টেন্ডেন্সি ডেভেলপ করে যে টাকা আবার রেখে দেওয়া হচ্ছে এই ট্রেজারিতে রেখে দিয়েছে, যে পারভেজ যেটা বললো যেটা ওয়েল সিকিউরড, 11% ইন্টারেস্ট পেতে আর কি চাই, তো দরকার আছে কিছুর। তো সঙ্গত কারণেই এটা এনকারেজ করা উচিত না। কাজে ইন অর্ডার টু ডিসকারেজ দিস কাইন্ড অফ থিংস, কাজে উচিত হলো যে আপনি ট্রেজারি বন্ড যত কম বিক্রি হয়, ইন্টারেস্টটা কম দিতে তাহলে আপনার আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ইমব্যালেন্স হবে না কোনো সময়, এবং ফান্ডিং টু দি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন উইল বি ইজিয়ার। আর ইন্ডাস্ট্রিয়াল ফান্ডিংয়ের জন্য রিকোয়ারমেন্ট তখনই বাড়বে যখন গভর্নমেন্ট এনশিওর স্টেডি সাপ্লাই অফ গ্যাস অ্যান্ড আদার কি মানে ট্যাক্সুরাল সাপোর্ট, তাহলে কিন্তু দেখবেন যে সাথে ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে কিন্তু। আর ইন্ডাস্ট্রিয়াল করার জন্য বিদেশ থেকে লোকানোর দরকার নেই। আমরা যারা এখানে ইনভেস্টমেন্ট করছি, উই হ্যাভ স্টিল হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ইনভেস্ট ফার্দার প্রফিটেবলি, অফ কোর্স, and we can be মানে গ্লোবাল, এটার জন্য আপনাদের we can be global player also, you understand? আপনাদেরকে ইন্টারেস্ট রেটও কমাইতে হবে। আপনারা ব্যাংকে যখন পাইলে আমাদের 14% না কইরা এটা আপনি 10% 11% কেমনে করবেন সেটা করা উচিত। তুমি কথা দর্শক ব্যাংকের কাম হচ্ছে আমি যেটা বলছি চেম্বারের নেতা কথা শোনো না, আমাদেরকে অ্যাড্রেস করা উচিত, শেষ করতে হবে আমাদের। ব্যাংকের কাজ হচ্ছে টাকা বিক্রি করা। বাংলাদেশকে নিউট্রালিটি, টাকাও না কেনে আমার টাকা বিক্রি হবে, ব্যাংক চলবে, ব্যাংক বন্ধ হয়ে যাবে না। কাজে অবশ্যই এটা ইন কনভাইন্স উইথ দি কাস্টমার অ্যান্ড লেন্ডার আলাপ করে করা হয়। আসলে ব্যাংকগুলা তুমি নাও কেন নাইও, ব্যাংকগুলোও যে আমাদের ছোটবেলায় যে পড়ছে এটা কাবলিওয়ালা ওই অবস্থা হয়ে গেছে। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আনোয়ার আলম চৌধুরী পারভেজ এবং মিস্টার আব্দুল্লাহ সরকার, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক অর্থনীতি কথা বলছিলেন ওনারা দুজনই ব্যবসায়ী নেতা, নিশ্চয়ই ব্যবসা বান্ধব সরকার চান, ব্যবসা বান্ধব পলিসি চান, এবং ওনারা মনে করেন যে অর্থনীতিকে গতিশীল করবার জন্য ব্যবসা বাণিজ্যের উপরে অনেক বেশি জোর দেওয়া দরকার। সরকারের ব্যাপারে, নতুন সরকারের ব্যাপারে ওনারা আশাবাদী, এই অর্থে যে ওনারা মনে করছেন যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ কথা মনোযোগ দিয়ে শুনেন এবং বোঝার চেষ্টা করছেন, এটা একটা ইতিবাচক দিক। বাকিটা ভবিষ্যতে ওনারা সময়ও দিতে চান সরকারকে। তবে আলোচনার একটা বড় অংশ জুড়ে ছিল ট্যাক্সের ইস্যু, রাজস্ব আহরণের ইস্যু, যেখানে টার্গেট যাই দেওয়া হচ্ছে সেই টার্গেট অ্যাচিভ নিকট অতীতেও করতে পারেনি, ভবিষ্যতে এখন যেটা আগামী বাজেটে দেওয়া হচ্ছে সেটাও করতে পারবে বলে ওনাদের কাছে মনে হচ্ছে না। একটা বড় কারণ ওনারা মনে করেন যে ট্যাক্স পেয়ার এবং ট্যাক্স কালেক্টরের মধ্যে যে ট্রাস্ট, সেই ট্রাস্টটা আসলে একটা বড় গ্যাপ। দ্বিতীয়ত হচ্ছে যে ট্যাক্সের নেট বাড়াবার কথা আমরা প্রায়শই আলোচনার মধ্যে আনি, কিন্তু নেটটা কীভাবে বাড়বে এটা আসলে এই তৃতীয় মাত্রা টেবিলেও বহু বছর ধরে আলোচনা হচ্ছে, কিন্তু এটা আসলে কীভাবে বাড়বে, বাড়ানো উচিত সেটা নিয়ে যে গবেষণাটা দরকার সেটা অনুপস্থিত, সে কারণে এটা বাড়ছে না। আর আস্থার সংকট বাংলাদেশের আসলে সকল জায়গায় আছে। এই আস্থা, এই যে ব্যবসায়ীদের সঙ্গে বেসরকারি খাতের সঙ্গে সরকারি খাতের, সরকারের সঙ্গে জনগণের আস্থার যে সংকট গ্যাপ, এটা আসলে পুনরুদ্ধারটা একটা বড় কাজ বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।